বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার বল তারই মতন। সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রতিটি ক্রিয়ার একটি। বলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। হ্যাঁ, আজকের ক্লাসটা গানের মাধ্যমেই হবে। একটা গানের উপর পুরো ক্লাসটা দাঁড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। বলগতির এটা তৃতীয় ক্লাস। আগের দুটো ক্লাস যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক ওপেন করে অবশ্যই দেখে নেবে। আমি ধরে নিচ্ছি আগের দুটো ক্লাস প্রত্যেকের করা আছে। আমি কথা দিচ্ছি এরকম প্রচণ্ড ইজিভাবে আগে কেউ ক্লাস করনি, এবং পুরো ইউটিউব খুঁজে গানের মাধ্যমে এমন ক্লাস কেউ পাবে না। তাই শেষ অবধি থেকো, আশা করছি নতুন কিছু শিখতে পারবে। যে বলটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটাকে বলছে ব্যালেন্স, আর একটা হচ্ছে আনব্যালেন্স ফোর্স বা প্রতিমিত, আরেকটা হচ্ছে প্রতিমিত বলে একটা হচ্ছে ব্যালেন্স এটা, আর এটা আনব্যালেন্স। আচ্ছা, প্রতিমিত ফোর্স, এটা অপ্রতিমিত ফোর্স। প্রতিমিতটা কি? যখন কোনো বস্তুর উপর প্রযুক্ত বলগুলোর লব্ধি শূন্য হবে, রেজাল্ট্যান্টটা শূন্য হবে, লব্ধিটা শূন্য হবে, রেজাল্ট্যান্ট শূন্য, তখন হচ্ছে প্রতিমিত ফোর্স। আর যখন এটা শূন্য হবে না, শূন্যর থেকে বেশি হবে, রেজাল্ট্যান্ট ইজ গ্রেটার দ্যান জিরো, শূন্যর থেকে বেশি হবে, তখন হচ্ছে অপ্রতিমিত ফোর্স। কি এক্সাম্পল? সাপোজ ধরো একটা ট্রেবিল, ধরো একটা টেবিল নেওয়া হলো, টেবিলের উপরে একটা বস্তু রাখলাম, এইবার এই বস্তুটাকে আমি ধরো পি নামক একটা ফোর্স দ্বারা টানছি। হ্যাঁ, কিন্তু সেই পি নামক ফোর্সটা একেবারেই মানে ন্যূনতম একটা পি নামক ফোর্স দ্বারা এদিকে টানছি। তখন কিন্তু এই বস্তুটার নাম যদি আমি সাপোজ ধরো এ দিই, তাহলে এ বস্তুটাকে পি নামক ফোর্স দ্বারা টানছি। এই মুহূর্তে কিন্তু এর অবস্থার পরিবর্তন হবে না, কারণ এই বস্তুটাকে নিচের দিকে একটা ডাউনওয়ার্ডস একটা ফোর্স দ্বারা টানছে। যেই ফোর্সটার মান কত? এম ইন্টু জি। কোথা থেকে আসলো? জি মানে হচ্ছে তোমার ওই যে 9.8, যেটা বলছিলাম, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, ওইটা। আর এমটা কোথা থেকে আসলো? এমটা হচ্ছে বস্তুর ভর, ঠিক আছে? জি ইন্টু এম ইন্টু জি মানে ওজন, যেটাকে বলছিলাম, এই ভর দ্বারা নিচের দিকে টানছে। আবার আপওয়ার্ডসে উপরের দিকে আরেকটা ফোর্স টানছে, যেটাকে ধরো আমি আর দ্বারা ডিনোট করলাম সাপোজ, ঠিক আছে? তাহলে এই যে এমজি, এই যে ফোর্সটা এমজি ইকুয়ালস টু আর, এই কন্ডিশনের জন্য এই বস্তুটা স্থির। এখানে এমজি আর এই আর এইটা যেহেতু ইকুয়াল আছে, যতক্ষণ না এই ফোর্সটা ইকুয়াল বা মানে ইকুয়াল থেকে মানে কি বলবো, ইকুয়াল থাকবে, ততক্ষণ এটা স্থির থাকবে। আরেকটা ফোর্স কাজ করছে কোন দিকে? ঠিক এই দিকে, ধরলাম অপোজিটে, এই হচ্ছে এফ, মানে প্রতিটিকে মানে যেটা কাজ করছে তার বিপরীত দিকে কাজ করছে। তাহলে এই ফোর্সগুলোর জন্য এখানে পি আর এফ হচ্ছে ইকুয়াল। তাহলে যখন পি আর এফ ইকুয়াল আর এটা ইকুয়াল থাকবে, তখন এই এ নামক বস্তুটার কোনো অবস্থানের পরিবর্তন হবে না, তখন রেজাল্ট্যান্ট হচ্ছে জিরো। তখন এই ফোর্সগুলোকে বলছে, এই প্রত্যেকটা বলকে বলছে প্রতিমিত ফোর্স বা ব্যালেন্স ফোর্স। আনব্যালেন্স কখন হবে? যখন এই পি যেই ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি, যেই পি নামক ফোর্সটা যেটা অ্যাপ্লাই করছি, যখন পি গ্রেটার দ্যান এফ, মানে যখন পি নামক ফোর্সটা এফ এর থেকে বেশি হবে, তখন এইটা অবশ্যই এইদিকে শিফট করতে বাধ্য, অবশ্যই সরল হবে। তো এইটাকে বলছে আনব্যালেন্সড ফোর্স বা প্রতিমিত ফোর্স। ওকে, এই হচ্ছে আমার গানের লাইনগুলো ছিল। বল বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার বলটারই মতন, সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রতিটি ক্রিয়ার একটি, বলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, এইটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। কী করে হচ্ছে? আচ্ছা, বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, বলছে বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, মানে আমি যদি বল প্রয়োগ না করি তাহলে বেগের পরিবর্তন হবে না। অর্থাৎ যদি নিউটনের প্রথম গতিসূত্র ছিল যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, মানে যদি বল না দিই বেগের কোনো পরিবর্তন হবে না, মানে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকবে। আচ্ছা, 2 নম্বর এটা বলছে ভরবেগের পরিবর্তনের হার বলটারই মতন, মানে ভরবেগটা যেভাবে পরিবর্তন হচ্ছে বলটাও ঠিক সেইভাবে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, 2 নম্বর গতিসূত্র আমাদের ঠিক কী ছিল? যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আর 3 নম্বর গতিসূত্র আমার যেটা ছিল সেটা হচ্ছে তোমার বাইরে থেকে, মানে প্রত্যেকটি ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে,
ঠিক আছে, তাহলে সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রতিটি ক্রিয়ার একটি, এই যে এইটুকু হচ্ছে তৃতীয় গতিসূত্র, বলছে সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রতিটি ক্রিয়ার একটি, মানে সমান আর প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকছে, মানে তৃতীয় গতিসূত্রটা বলছে। এবার বলছে বলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই প্রমাণটা আমি করে দেখিয়েছিলাম আগে, ঠিক আছে। আচ্ছা এবার আবার আরও ডিটেলসে যাচ্ছি। আচ্ছা এবার প্রথম গতিসূত্রটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ওই যে বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, ঠিক আছে। তাহলে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল, এটা কি তিন রকম কন্ডিশনে হতে পারে। এক, হয় আমার বস্তুটা স্থির ছিল, মানে ধরো এই একটা বস্তু এ নামক একটা বস্তু, এই বস্তুটা স্থির ছিল, আমি বল প্রয়োগ করার ফলে এইটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শিফট করলো, এই একভাবে বল প্রয়োগ হতে পারে, বস্তুর অবস্থান পরিবর্তন হতে পারে। আচ্ছা এইটা হতে পারে একটা বস্তু গতিশীল, আমি সামনে বল প্রয়োগ করলাম স্থির হয়ে গেল, এইটারও তো বস্তুর গতির পরিবর্তন হতে পারে। আচ্ছা আর কি হতে পারে, যে এই যে এই দুটোভাবে মানে গতিশীলটাকে আমি স্থির করতে পারি অথবা স্থিরটাকে আমি গতিশীল করতে পারি। আচ্ছা এইটা গেল, এটা হচ্ছে প্রথম গতিসূত্র গেল। আচ্ছা এইখান থেকে বলটা কি করে ক্যালকুলেট করব। আচ্ছা সাপোজ ধরলাম যে একটা বস্তুর, ধরো আমরা লব্ধি ব্যাপারটা অনেকেই জানে না, একটু বলি ব্যাপারটা। ধরো আমি একটা ফোর্স এই সোজা কাজ করাচ্ছি, আরেকটা ফোর্স আমি ঠিক এই সোজা কাজ করছি, মানে দুটো ফোর্স কাজ করছে। তাহলে এই দুটো ফোর্স, ধরো এটা F1 নামক একটা ফোর্স, এটা F2 নামক একটা ফোর্স, এই F1 ফোর্সটা আর F2 ফোর্সটার রেজাল্টেন্ট যে ফোর্সটা, মানে কি বলবো, ওই যে আমি যদি একটা সামন্তরিক আঁকি, সামন্তরিকের কর্ণ যেটা হয় মানে মধ্যবিন্দু, মানে রেজাল্টেন্ট যেটা, মানে এই দুটো রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আমার এই মাঝখান বরাবর যাবে। ধরো এইটাকে আমি এফ দিয়ে ডিনোট করলাম, ক্যাপিটাল এফ দিয়ে। তাহলে এই যে দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট ফোর্স আমি এফটা পেলাম, এটা হচ্ছে আমার লব্ধি। এটা আরও ভালো বোঝা যাবে একটা পাখির এক্সাম্পল দিয়ে। আচ্ছা ধরো একটা পাখি, এই একটা পাখি পি নামক একটা পাখি আকাশের দিকে এই সোজাসুজি উঠতে চাইছে, পি নামক একটা পাখি এই সোজাসুজি উঠতে চাইছে। এইবার তাহলে তো এর তো ফোর্স দরকার, মানে এ তো আর ফোর্স ছাড়া একে তো ফোর্স না, বাতাস যদি ফোর্স না করে যেতে পারবে না। এই পি নামক পাখিটা এর একটা ডানা দিয়ে ধরো বায়ুর উপর চাপ দিচ্ছে, এই যে বায়ু আছে এখানে এইসব জায়গায়, তা পি নামক পাখিটা একটা ডানা দিয়ে তার এই বায়ুর উপর চাপ দিচ্ছে, এই ডানা দিয়ে, আর আরেকটা ডানা দিয়ে এইভাবে চাপ দিচ্ছে। চাপ দেওয়ার ফলেই তো সে এইভাবে যাচ্ছে। ধরো এটার নাম দিলাম সাপোজ এ, এটা বি, এটা সি। তাহলে পি নামক এই পাখিটা এর দিকে যাবে, এর এই ডিরেকশনে যাবে, তার জন্য সে বি বিন্দু আর সি বিন্দুর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলো, তার জন্য যাচ্ছে। এইবার এটা তো একটা ক্রিয়া করলো, এবার এর এগেইনস্টে যে প্রতিক্রিয়াটা হবে, ঠিক আছে, প্রতিক্রিয়াটা কীভাবে হবে, যে এ তো এই ডিস্টেন্স যাবে, তখন ঠিক এরকমভাবে একটা প্রতিক্রিয়া হবে, মানে মানে এ নিচের দিকে ডাউনওয়ার্ডসে ফোর্স দিচ্ছে, আর তাহলে আপওয়ার্ডসে ফোর্সটা কাজ করবে, মানে এর ঠিক আপওয়ার্ডসে, এটা ঠিক উল্টো বলা হলো ছবিটা একটু, মানে এটা ঠিক এই যে আপওয়ার্ডসে ফোর্স দিচ্ছে, মানে উপরের দিকে যাবে ঠিক এই দিকে, মানে যে এই যে ধরো এই বি বিন্দুতে এসে পাখিটা ফোর্স দিচ্ছিল বায়ুর উপর, তাহলে বায়ু ঠিক ওকে এই সোজা ফোর্সটা দেবে উপর দিকে, মানে ঠেলছে উপরের দিকে আগিয়ে যাওয়ার জন্য। মানে এটাকে আমি এই সোজা আঁকলে ভালো বোঝা যাবে, মানে এ ফোর্স দিচ্ছে এইভাবে, বাতাস আবার উল্টো এগেইনস্টে একে এইভাবে ফোর্স দিচ্ছে, যার জন্য আগিয়ে যাচ্ছে। এই বিন্দুতেও সেম উপরের দিকে ফোর্স দিচ্ছে আপওয়ার্ডসে, তার জন্য এই রেজাল্টেন্ট এই যে লব্ধি বরাবর পাখিটা আগিয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম লব্ধিটা কি। তাহলে কি দেখলাম, প্রথম গতিসূত্র থেকে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে বলের সংজ্ঞা, বলের ডেফিনেশন বা সংজ্ঞা। আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে জাড্য ধর্ম। সেইটা কি, ধরো আমি একটা বাসের মধ্যে বসে আছি, একটা স্থির বাস, হট করে বাসটা রানিং হয়ে গেল, তাহলে আমরা কি সামনের দিকে ঝুঁকে যাচ্ছি, অথবা একটা রানিং বাস হট করে ব্রেক মেরে থেমে গেল, তাহলে আমরা কি হচ্ছে, আমাদের সামনের দিকে ধরো ট্রেনের মধ্যে যাচ্ছি, হট করে ব্রেক মারলে আমরা যেমন কি একজনের গায়ে একজন হেরে যাচ্ছে, তাহলে এই যে স্থির অবস্থা থেকে হট করে গতির যে পরিবর্তনটা, এটাকে বলছে জাড্য, এইটাকে বলছে জাড্য। তাহলে এই জাড্য হচ্ছে আমাদের দু প্রকার, জাড্য বা ইনার্শিয়া যেটাকে বলছে, সরি যেটাকে বলছে ইনার্শিয়া, জাড্য বা ইনার্শিয়া। জাড্য আমার দুটো হতে পারে, এক হচ্ছে তোমার গতি জাড্য, আর একটা স্থিতি জাড্য। কি বলছে, একটা গতি জাড্য আর একটা হচ্ছে তোমার স্থিতি জাড্য।
আচ্ছা, গতিজাড্যটা কি, যে একটা ধরো চলন্ত ট্রেনটা চলছে কন্টিনিউয়াসলি, তো এই মুহূর্তে একটা ফট করে ব্রেক মারলো, তাহলে আমরা কি হয় সামনের দিকে ঝুঁকে যাচ্ছি, তাহলে এই যে একটা স্থির অবস্থা থেকে সামনের দিকে ঝুঁকে গেলাম, এইটা হচ্ছে গতিজাড্য, মানে রানিং ট্রেনটাকে ব্রেক মারছে। আর স্থিতিজাড্য কি, ধরো আমরা স্থির ট্রেনে বসে আছি, হট করে ট্রেন চলা শুরু করলো, তাহলে আমরা পেছনের দিকে অর্থাৎ ট্রেনের এগেইনস্টে, ডিরেকশনের এগেইনস্টে আসছি, এইটা হচ্ছে স্থিতিজাড্য। তাহলে গতিজাড্য আর স্থিতিজাড্য বোঝাতে পারলাম। পরীক্ষায় কিন্তু খুব আসে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী পাওয়া যায়, এক হচ্ছে বলের সংজ্ঞা, দুই হচ্ছে জাড্য। আচ্ছা, এবার আছে সেকেন্ড ল। সেকেন্ড ল কী বলছে, ওই যে ভরবেগের পরিবর্তনের হার বলটারই মতন, তাহলে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কি বলছে, ভর বেগের পরিবর্তন বলে প্রযুক্ত বলের, হাতের লেখার জঘন্য, সমানুপাতিক। আচ্ছা, তাহলে ভরবেগের পরিবর্তনের কার সাথে সমানুপাতিক, বল প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমি বলের মান ধরো এফ লিখলাম, এর সাথে সমানুপাতিক কী হবে, ভর আর বেগ পরিবর্তনের হার, ভর আর কে বেগ পরিবর্তনের হার, ভর আর বেগ পরিবর্তনের হার হচ্ছে এর সাথে সমানুপাতিক। তাহলে এফ সমান সমান কী বলছে, ভর, মানে আমার যদি আমি এটাকে বল সমান সমান কী বলছে, ভর ইন্টু বেগ পরিবর্তন, তাই তো বলছে না। তাহলে বলটাকে আমি যদি ফোর্স এফ দ্বারা ডিনোট করি, ভরটাকে মাস এম দ্বারা ডিনোট করি, আর বেগ পরিবর্তনের হারকে আমরা কী শিখেছিলাম, ত্বরণ। তাহলে বেগ পরিবর্তনের হারকে আমাদের কি বলছে, ত্বরণ। তাহলে ত্বরণকে আমরা এ অথবা এফ দ্বারা ডিনোট করতে পারি। তাহলে আমরা কি পেলাম, এফ সমান সমান এম ইন্টু এ। খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা খুব পরীক্ষায় আসে, কাজে লাগে। আর এখান থেকে আরআরবিতে প্রিভিয়াসে প্রচুর কোশ্চেন এসেছিল এই সমীকরণটা থেকে। এফ সমান সমান এম ইন্টু এ, তাহলে বল সমান সমান কি, ভর ইন্টু ত্বরণ। ওকে ফাইন। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ত্বরণ যেহেতু আসলো, এখানে ট্রিকলি প্রশ্ন করে যে পরীক্ষায় বলবে, ধরো এটা এফ এর একটা নির্দিষ্ট, ধরো এম এর একটা নির্দিষ্ট মান বলে দিল, আর এ ত্বরণ বলছে, ধরো একটা ট্রেন ধরো 5 কিলোমিটার গতিতে, 5 কিমি পার গতিতে ছুটছে, তাহলে বল কত হবে। আর ধরো ভর বললো আমার সাপোজ 7 কিমি, সরি 7 কেজি। এইবার 7 কেজি ভর, আর আমার ধরো বললো 5 কিমি পার আওয়ার গতিতে ঘটছে, অনেক কী করবে, তাহলে বল ইন্টু ত্বরণ বললো গুণ করে দেবে, একেবারেই না। ত্বরণ মানে কিন্তু এই গতি না, গতির পরিবর্তন বা বেগটা বাড়ছে যেটা, তাহলে বেগের পরিবর্তন যদি হয় তবেই কিন্তু আমি এফ এর মানটা পাবো। ওকে, মাইন্ড ইট। এইখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু এফ হবে শূন্য, এখানে কোনো ফোর্স নেই, কারণ ফোর্স অ্যাপ্লাই করলেই বেগের পরিবর্তন হয়। তাহলে বেগের পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু কখনোই ফোর্স হবে না, তাহলে এখানে কিন্তু ট্রিকলি কোশ্চেন করতে পারে। আচ্ছা, এইখান থেকে একটু বলে রাখি, ইউনিটটা বলি একটু। একক কি, একক হচ্ছে তোমার এসে নিউটন এসআই ইউনিট, আর সিজিএস ইউনিট কি ডাইন, সিজিএস। এবার নিউটন বা ডাইন কোথা থেকে আসলো, এদের মধ্যে রিলেশনটা কি, আমি এককের, যারা এককের ক্লাসটা দেখোনি, কী করে এককগুলো বার করে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম, মানে নিউটন কোথা থেকে আসলো, ডাইন কোথা থেকে আসলো, খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম, ওইটা দেখলে আর মুখস্থ করতে হবে না এগুলো। আর এদের মধ্যে রিলেশনশিপ কি, ওই জায়গায় যাচ্ছি না। আর হচ্ছে তোমার ডাইমেনশন বা মাত্রা। তা এর বলের মাত্রাটা কি, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। অনেকে এইটা অনেকে মুখস্থ করে, একদম একদম খবরদার, এটা একেবারে মুখস্থ করতে গেলে কিন্তু গুলিয়ে যাবে। মাত্রার ক্লাসটাও আমি করেছিলাম, কী করে মাত্রাগুলো বার করে খুব সহজেই, ওই ক্লাসটা যারা দেখোনি দেখে নেবে অবশ্যই, আশা করব। আচ্ছা, এবার আসে থার্ড ল। থার্ড ল কী বলছিল, যে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। এইবার প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বলতে, সাপোজ আমি এর উপর একটা গুঁতো মারলাম, তাহলে এই পেন থেকে বোর্ডের উপর একটা ক্রিয়া করলাম, তাহলে এই বোর্ডটা নিশ্চয়ই তার এগেইনস্টে সেম প্রতিক্রিয়া দেবে। ধরো আমি এর উপর যদি একটা 5 নিউটন বল প্রয়োগ করি এই বোর্ডের উপর, তাহলে বোর্ডও আমাকে ঠিক 5 নিউটন বলই ফিরিয়ে দেবে। 5 নিউটন বল, এটা কী করে বুঝবো, যে কটা এক্সাম্পল দিলে বোঝা যাবে যে ক্রিয়া আর প্রতিক্রিয়াটা কী। ক্রিয়া হচ্ছে প্রথম বস্তুর উপর যে বলটা প্রয়োগ করছি, মানে এই পেন দিয়ে যেটা প্রয়োগ করছি প্রথম বস্তুর উপর, এইটাকে আমরা বলছি ক্রিয়া। প্রথম বস্তু এই দ্বিতীয় বস্তুকে যেই বলটা ফিরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া কয়েকটা এক্সাম্পল দেখলে আরও ভালো বোঝা যাবে। সেইটা হচ্ছে
যে সাপোজ ধরো আমরা রকেট উঠছে, রকেট তো আমাদের এই ভূপৃষ্ঠের ওপর, ধরো একটা রকেট যদি ওড়ে তাহলে ভালো ছবি আঁকতে পারি না, ঠিক আছে, ধরো এটা রকেট উঠছে, তাহলে এই রকেট তো এই ফুয়েলগুলোর দ্বারা একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ক্রিয়া করছে, তখন এর এগেইনস্টে একটা প্রতিক্রিয়া হচ্ছে। তাহলে এই ক্রিয়া প্রতিক্রিয়ার জন্যই কিন্তু রকেট মহাকাশে যেতে পারছে। তারপরে ধরো আমরা ওই বন্দুকের গুলি মারছি, তাহলে ক্রিয়া ওইখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এইটাও নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাচ্ছি। আচ্ছা, তারপরে ধরো নৌকা থেকে যখন আমরা লাফ দিই পাড়ের দিকে, তখন নৌকাটা পেছন থেকে সরে যায়। তাহলে যখন আমরা নৌকা থেকে পাড়ের দিকে লাফ দিই, তখন নৌকার ওপর একটা ক্রিয়া করি, তার এগেইনস্টে নৌকা আমাদের ওপর একটা প্রতিক্রিয়া করে, যেই প্রতিক্রিয়ার দরুন আমরা পাড়ের মধ্যে মানে উঠে আসতে পারি। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এক্সাম্পলগুলো আমরা সহজেই দেখতে পেলাম যে কী করে তৃতীয় গতিসূত্র থেকে আসে এগুলো হচ্ছে। আশা করি সকলে বুঝতে পারলে। তিনটে গতিসূত্র হলো পুরো ডিটেলসটা। এবার আমরা আসছি একদম শেষ পোর্শনের চ্যাপ্টারে। জানি ক্লাসে একটু লেন্দি হচ্ছে, তবুও এই ক্লাসটার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। এবার আসছি রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম, যেটাকে আমরা বলছি রৈখিক ভরবেগ, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, রৈখিক ভরবেগ বলার আগে আমার ভরবেগটা একটু আলোচনা করা উচিত। যে একটা এক্সাম্পল দেখি, যে সাপোজ ধরো একটা ক্রিকেটের বল আর একটা টেনিস বল, ঠিক আছে, একটা ক্রিকেট বল একটা টেনিস বল, দুটোকেই আমি সমান বেগে ছোড়া হলো। ধরো এ নামক একটা ক্রিকেট বল আর বি নামক একটা টেনিস বল, দুটোকেই আমার সমান বেগে ছোড়া হলো, এদিকে সমান বেগ, ধরো এটা 5 কিলোমিটার পার আওয়ার, এটাও ঠিক 5 কিলোমিটার পার আওয়ার। এইবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে কোন বলটাকে থামাতে গেলে বেশি ফোর্স দরকার। নিশ্চয়ই আমার এই বলটাকে থামাতে গেলে বেশি ফোর্স দরকার হবে, কারণ এর ওজনটা বেশি, ওজন তো না, ভরটা বেশি, মানে এই মাসটা বেশি। তাহলে আমি কি বুঝলাম, যে কোনো বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে একটা মাসের সংযোগ স্থাপন আছে। যে তাহলে কি বুঝলাম, যে সমভর সম্পন্ন চলমান বস্তুকে থামাতে যে বল প্রয়োগ করতে হয় তা বস্তুর বেগের সাথে সমানুপাতিক, মানে যেই মানে যেই বেগটার সাথে যেই বেগে থামাতে হয় তার সাথে ভরটা একটা মানে যুক্ত আছে, ঠিক আছে। আবার যদি উল্টো হয়, যে ধরো দুটো বস্তুই সাপোজ দুখানা বল দেওয়া হলো, দুখানা বলই ধরো সাপোজ 5 কেজি, ওকে। এইবার একটা ছুটছে 10 কিলোমিটার পার আওয়ার আর একটা ছুটছে ধরো সাপোজ 3 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে কোনটার বেশি থামাতে গেলে বল লাগবে, মানে প্রতিক্রিয়া দরকার? অবশ্যই যার গতিবেগ বেশি। তাহলে আমি কি বুঝলাম, যে প্রতিক্রিয়ার জন্য যে বল মানে ভি আর তোমার মানে গতিবেগ সাথে মাস দুটোকেই দরকার। তাহলে আমি কি বুঝলাম, ভর আর বেগের একটা ভালো বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে এখানে। তাহলে এই ভর আর কোনো, তাহলে কী দাঁড়াচ্ছে, যে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় এটাই হচ্ছে ভরবেগ। তাহলে ভর আর বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ। তাহলে কী পারছি আমি, তাহলে ভরবেগ সমান সমান কী বলতে পারি, মোমেন্টাম বা ভরবেগ সমান সমান আমি বলতে পারি ভর ইন্টু বেগ। আচ্ছা, তাহলে ভরকে আমি এম দ্বারা ডিনোট করি, বেগকে ভি দ্বারা ডিনোট করি, তাহলে ভরবেগ সমান সমান এম ভি। তাহলে ভরবেগ সমান সমান কি, এম ভি। আচ্ছা আচ্ছা, ভরবেগের এবার দু একটা বৈশিষ্ট্য দেখি। ভরবেগ অবশ্যই একটা ভেক্টর রাশি, কারণ বেগ আছে মানে একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, আর ভর তো আছে, তাহলে মান আছে, অভিমুখ আছে, অবশ্যই একটা তোমার ভেক্টর রাশি। আচ্ছা, এর একক কি সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, আচ্ছা সিজিএসে। আর এসআইতে ইউনিট কী হবে, কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার ইউনিটগুলো কিন্তু বারবার বলছি, যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও, ইউনিট একটা ইউনিটও মানে মুখস্থ করতে হবে না। আচ্ছা, মাত্রাটা কি, মাত্রাটা হচ্ছে তোমার এম এল টি টু দি পাওয়ার -1, এম এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে এর মাত্রাটা। আচ্ছা, এবার দেখবো যে ভরবেগের যে পরিবর্তন, এই ব্যাপারটা যে কি করে করা যায়। আচ্ছা, এবার দেখবো ভরবেগের সংরক্ষণের সূত্র, এটা কি, একটা এক্সাম্পল দিয়ে বলি। যে সংরক্ষণের সূত্রটা বলার আগে সাপোজ ধরো আমরা যে বেলুনগুলো ইউজ করি না, ওই বেলুন, ধরো একটা বেলুন ধরে নিতে হবে, এটা অ্যাকচুয়ালি বেলুন তো বোঝাচ্ছে না। আচ্ছা, ধরো একটা বেলুনকে ধরো, এবার মুখটা আমরা হাওয়া ভরে মুখটা ছেড়ে দিলাম, তাহলে এই বেলুন থেকে একটা ডাউনওয়ার্ডস একটা ফোর্স আসবে, মানে হাওয়াটা প্রেশার দেবে, বায়ুর উপর চাপ দেবে, ক্রিয়া করবে, বায়ু উল্টো একটা প্রতিক্রিয়া করবে, যার জন্য কী হবে, বেলুনটা মানে ফুলিয়ে ছেড়ে দিলে হট করে কিছু সময়ের জন্য উপরে উঠে যায়। আচ্ছা, তাহলে আমি কি বুঝতে চাইছি, যে এখানে
এইটা কিন্তু হচ্ছে জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতি, কিন্তু মানে এর উপর বেস করে হয়। আচ্ছা, এইবার যে এই যে ভরবেগের সংরক্ষণের সূত্রটা কি বলছে, যে ক্রিয়া প্রতিক্রিয়া করার আগে যা ভরবেগ ছিল ক্রিয়া প্রতিক্রিয়ার করার পরেও তাই হবে। প্রথমে একটু থিওরিক্যালি দেখি ব্যাপারটা। ধরো ক্রিয়া প্রতিক্রিয়া করার আগে এর বেগ ধরো সমান সমান, ধরো বেগ ছিল সামান্য কম আর ভর ধরো 5 কেজি ছিল সাপোজ বেলুনটার ওজন। তাহলে যখন আমরা হাওয়াটা ছেড়ে দিচ্ছি তখন তো এর কিন্তু এম এর মান হয়তো কমছে ভরের মান, কিন্তু ভি এর মান কিন্তু ঠিক বাড়ছে। সুতরাং ক্রিয়া প্রতিক্রিয়ার আগে ধরো আমার এই মানে হাওয়াটা ছেড়ে দেওয়ার আগে এমভি যা ছিল ভরবেগ, ছেড়ে দেওয়ার পরেও ঠিক কিন্তু এমভির মান সেম, ভরবেগ সেম হবে। এইটাই হচ্ছে ভরের সংরক্ষণের সূত্র। এটা কি করে হয় একটু ম্যাথামেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করি। ধরো দুখানা বস্তু নিয়ে হচ্ছে এ নামক একটা বস্তু, বি নামক একটা বস্তু। হ্যাঁ, এবার এ নামক একটা বস্তু নিলাম, যে এবার দেখবো ক্রিয়া প্রতিক্রিয়া করার আগে ধরো এর বেগ হচ্ছে, ধরো ধরলাম এর ভর হচ্ছে এম, ওকে, এর ভর হচ্ছে m1, এর ভর হচ্ছে m2, ওকে। আচ্ছা, এবার ক্রিয়া প্রতিক্রিয়া করার আগে এর বেগ ছিল হচ্ছে u1, ধরলাম এর বেগ হচ্ছে u2। আচ্ছা, দুটোর মধ্যে যখন সংঘর্ষ বাঁধলো এ আর বি এর মধ্যে, তাহলে ধরো ক্রিয়া প্রতিক্রিয়া করলাম বা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করলাম, এর বেগ দাঁড়ালো v1, এর বেগ দাঁড়ালো v2। এইবার কি করে প্রমাণ করব যে বেগ মানে ক্রিয়া প্রতিক্রিয়ার আগে এর যা ভরবেগ ছিল এ বস্তুটার ভরবেগ যা ছিল ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও ঠিক বি বস্তুটার ভরবেগ তাই হবে। তাহলে তো আমার তো ক্রিয়া আর প্রতিক্রিয়া যেহেতু সমান, তাহলে আমার এখানে কি দাঁড়ায়, যে ভরবেগটা এখানে তাহলে কি দাঁড়াবে, যে ক্রিয়া প্রতিক্রিয়ার আগে ভরবেগ কত হচ্ছে m1 ইন্টু u1, আর ক্রিয়া প্রতিক্রিয়ার পরে ভরবেগ কত হচ্ছে ভর ইন্টু বেগ m1 ইন্টু v1। সিমিলারলি এখানেও তাই m2 ইন্টু u2, এখানেও তাই m2 ইন্টু v2। ঠিক আছে, এইটা হচ্ছে আগে, এইটা হচ্ছে পরে। তাহলে আমার নিউটনের তৃতীয় গতিসূত্র মানে তৃতীয় গতিসূত্র কি ক্রিয়া প্রতিক্রিয়া সমান। প্রাথমিক কন্ডিশনে কী রাখলাম m1 u1, এখানে প্রাথমিক কন্ডিশনে প্রাথমিক বেগ ছিল u2। তাহলে প্রাথমিক আমার ভরবেগ কত হচ্ছে প্রথম অবস্থায় m1 u1 প্লাস m2 u2 সমান সমান, তাহলে m1 v1 মানে যখন প্রাথমিক বেগ আমি ধরেছিলাম u1, তাহলে এখানে কত m2 v2। তাহলে এইটাই তো আমার প্রমাণ করা উচিত যে এইটা হচ্ছে ভরবেগ আগে আগে ক্রিয়া করার আগে, আর প্রতিক্রিয়া হওয়ার পর ভরবেগ এটা। তাহলে এই দুটো কী করে প্রমাণ করে এখন দেখব। আচ্ছা, এখানে যেটা দেখেছিলাম ভর m1, বেগ u1 v1, m2 সরি u2 v2, এখানে u2 v2। আচ্ছা, তাহলে এইখানে প্রাথমিক ভরবেগটা কত ছিল আসবে আমার m1 u1, m1 গুণ u1, আর পরে ভরবেগটা হলো কত এখান থেকে চেঞ্জ হয়ে হচ্ছে আমার m1 v1, সরি এখানে v1 2 না সরি v1। তাহলে ছিল এইটা ভরবেগ এইটা হচ্ছে, তাহলে ভরবেগের পরিবর্তন কতটা হচ্ছে, তাহলে m1 v1 মাইনাস m1 u1, এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হচ্ছে। মানে প্রাথমিক কন্ডিশনে ছিল এইটা, বেড়ে হলো এইটা, তাহলে পরিবর্তন কত বাড়ছে কতটা বিয়োগ করে পাই। এইখানেও তাহলে সেম হচ্ছে, তাহলে এইখানেও তাহলে কী হবে, প্রথমে ছিল m2 u2, পরে হলো m2 v2, তাহলে বাড়ছে কত m2 v2 মাইনাস m2 u2, বেড়ে এইটা হচ্ছে। আচ্ছা, এইবার আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী যে ক্রিয়া প্রতিক্রিয়া যদি টি সময় ধরে চলে, এই ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা আমরা যদি টি সময় ধরে চলে তাহলে কী হবে, এখানে m1 v1 u1 বাই টি, এইখানেও তাই m1 v1 u1 বাই টি। তাহলে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু সমান, মানে প্রত্যেকটি ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান মানে ইকুয়েশনটা আমি সমান করে দিতে পারি। তাহলে ইকুয়েশনটা সমান করলে টি কেটে যাচ্ছে, টি কাটলে তাহলে কী হয় m1 v1 মাইনাস m1 u1 ইকুয়ালস টু m2 v2 মাইনাস m2 u2। এইবার আমি এইটাকে এইদিকে নিয়ে আসি, যে আমি যদি এটাকে শিফট করি তাহলে কী পাচ্ছি আমি, যে যদি আমি মাইনাসগুলোকে একদিকে প্লাসগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে কী হচ্ছে m1 u1 প্লাস কত হচ্ছে m2 u2, এইটাকে এই পাশে নিয়ে আসলাম ইকুয়ালস টু এটাকে এই পাশে নিয়ে যাই m1 u1 প্লাস m2 v2। প্রমাণ হয়ে গেল যে কি করে যে
ক্রিয়া প্রতিক্রিয়ার আগে বস্তুর ভরবেগ অপরিবর্তিত থাকে। এই সূত্র নীতি ধরে কাজ করে কিন্তু চলমান রকেট চলছে, হোস পাইপের মধ্যে দিয়ে জল বেরিয়ে আসছে, বন্দুকের গুলি বেরোচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লাসগুলো ভালো লাগছে, আর চেষ্টা করছি যতটা পারা সাহায্য করার। পরের ক্লাসটা লাইট অথবা ইলেকট্রিসিটিতে শুরু করব, আর বন্ধুদের কাছে শেয়ার করো। ঠিক আছে।